ওকে, পরিবাহী লিখো, সবাই লিখো। জায়গা ফাঁকা রেখে মোটামুটি একটা পৃষ্ঠায় মোট কথা তোমরা এই তিনটা লিখবা: পরিবাহী, অপরিবাহী আর অর্ধ পরিবাহী। হ্যাঁ, সবাই, সময় খুব কম। পরিবাহী যে উপাদানের মধ্য দিয়ে, সবাই প্লিজ, যে উপাদানের মধ্য দিয়ে খুব সহজে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে, যে পরিবাহীর মধ্য দিয়ে, যে উপাদানের মধ্য দিয়ে খুব সহজে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে তাকে পরিবাহী বলে। সবাই দ্রুত। বিদ্যুৎ প্রবাহিত হতে পারে তাকে পরিবাহী বলে। যার শেষ কক্ষপথে, দাঁড়িয়ে দাও, যার শেষ কক্ষপথে চারের কম ইলেকট্রন সংখ্যা, চারের কম, যার শেষ কক্ষপথে চারের কম ইলেকট্রন সংখ্যা, যার শেষ কক্ষপথে চারের কম ইলেকট্রন সংখ্যা থাকে সেই মৌল পরিবাহী হয়ে থাকে, সেই মৌল পরিবাহী হয়ে থাকে। মৌল বা ধাতু লিখতে পারো, ধাতু, সেই ধাতু পরিবাহী হয়, সেই ধাতু পরিবাহী হয়। তাহলে পরিবাহীর আচরণটা কি হবে? শেষ কক্ষপথে চারের কম ইলেকট্রন থাকবে, মানে 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে। তাহলে লক্ষ্য করো, সোডিয়াম ওটা ধাতু। আচ্ছা, তুমি ইয়া করতে পারো, উদাহরণ লিখো। কপার, বাংলায় লিখে দিচ্ছি, কপার, রূপা, মানে এটা তামা, রূপা এটাকে সিলভার বলা হয়, লোহা, অ্যালুমিনিয়াম, সোনা ইত্যাদি। রূপাকে গুড কন্ডাক্টর বলে। রূপা মানে তামা, লোহা, অ্যালুমিনিয়াম এগুলোর চাইতে রূপাকে ভালো পরিবাহী বলে, মানে এর মধ্য দিয়ে খুব সহজেই বিদ্যুৎ প্রবাহিত হতে পারে। ঠিক আছে, এগুলো উদাহরণ লিখেছো। তাহলে প্রথমে সংজ্ঞা দিয়েছো, তারপরে লিখলা যে যার শেষ কক্ষপথে চারের কম ইলেকট্রন থাকে সেটা পরিবাহী। আবার উদাহরণ এক্সাম্পল হিসাবে কপার, রূপা মানে তামা, রূপা, লোহা, অ্যালুমিনিয়াম, সোনা এগুলো ইত্যাদি হলো কি, প্লাটিনাম, এগুলো হলো পরিবাহী। লিখেছো? এবার আসো অপরিবাহীতে। তাহলে সংজ্ঞা দেখো, আমরা চেঞ্জ করছি না, শুধু লেখা একই, মধ্যের তথ্যটুকু পরিবর্তন আছে। যে উপাদানের মধ্য দিয়ে, প্রথমটা দেখে দেখে লিখতে পারবা, যে উপাদানের মধ্য দিয়ে বিদ্যুৎ সহজে প্রবাহিত হতে পারে না,
অনেক বাধার সম্মুখীন হয়। বাধার কারণেই তো বিদ্যুৎ প্রবাহিত হতে পারছে না। বাধা না থাকলে তো প্রবাহিত হতে পারতো। তাহলে কোনো উপাদানের মধ্যে যখন বিদ্যুৎ প্রবাহিত হতে অনেক বাধার সৃষ্টি হবে, মানে আমি প্রবাহিত হচ্ছি, আমার সামনে কেউ আছে, বাধা বেশি না? তো বাধাকে কি বলছিলাম? রোধ বা রেজিস্ট্যান্স না? তাহলে এবার দেখবা যে কোনো অপরিবাহীর রোধ বেশি হয়ে গেছে, বাধা বেশি হয়ে গেছে, যার কারণে বিদ্যুৎ আর যেতে পারছে না। আর পেছন থেকে যে ধাক্কা দেয় সেটা কে বলছিলাম? ভোল্টেজ। ভোল্টেজের পরিমাণ কম, ভোল্টেজ আর পুশ করতে পারছে না, ঠেলা দিতে পারছে না, তখন দেখবা তার মধ্য দিয়ে আর প্রবাহিত হয় না। কিন্তু অ্যাকচুয়ালি এখন উদাহরণ হিসাবে তোমরা যখন বলবো তখন দেখবা, এখন তোমরা লিখো যে এর যদি 4-এর কম ইলেকট্রন থাকে তাহলে এর পরিমাণটা কি হবে? 4-এর বেশি। তাহলে যার শেষ কক্ষপথে 4-এর অধিক ইলেকট্রন থাকবে। 5 হতে পারে, 6, 7 এগুলো। হ্যাঁ, মানে সর্বনিম্ন 5টা ইলেকট্রন যার শেষ কক্ষপথে থাকবে সেটি হবে অপরিবাহী। লিখেছ? শেষ কক্ষপথে 4-এর অধিক, 4-এর অধিক, 4-এর বেশি ইলেকট্রন থাকে। আচ্ছা, শেষ কক্ষপথে যে ইলেকট্রন থাকে তাকে কি বলে? যোজনী বলে না, বা ভ্যালেন্স ইলেকট্রন। তোমরা যদি যোজনী দিয়ে লিখতে চাও লিখতে পারো। তাহলে যে মৌলের যোজনী 4-এর বেশি তাকে কি বলে? অপরিবাহী বলে। লিখেছ? এরপরে উদাহরণ হিসাবে দেখো, রাবার। চীনামাটি, একে ইংরেজিতে পোর্সেলেন বলে। আচ্ছা, এরূপ কখনো পোলের দিকে তাকিয়ে দেখেছো তোমরা? এরূপ ইনসুলেটর থাকে, ইনসুলেটর, একে পিন ইনসুলেটর বলে। এর মধ্যে দিয়ে তার আটকানো থাকে, কিন্তু এগুলো কিসের তৈরি? চীনামাটির তৈরি, পোর্সেলেনের তৈরি। তাহলে এটাও কি এক প্রকার অপরিবাহী, যার মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহ হয় না। ঠিক আছে? না হলে এটা যদি পরিবাহী হইতো তাহলে এর মধ্যে দিয়ে পোলের তার যদি আটকানো থাকতো তাহলে পুরো পোলটা, মানে সাপোর্টটা কি হতো? বিদ্যুৎ দ্বারা হতো না, বৈদ্যুতিক সংযোগ থাকতো। এখন মানুষ বা অন্য পশু পাখি যদি টাচ করতো তাহলে কি হতো? তড়িৎ আহত হইতো, মানে বিদ্যুৎ দ্বারা আহত হতো, হতো কিনা? এই জন্য এটা পোর্সেলেন বা চীনামাটি বা অপরিবাহী তৈরি। রাবার, চীনামাটি, গাটা পাটচা, ব্যাকেলাইট, বেকেলাইট, হ্যাঁ, গাটা পাটচা। যে সমস্ত প্লাস্টিক ম্যাটেরিয়াল দেখেছো খুবই শক্ত, প্লাস্টিকের তৈরি, বাসা বাড়িতে দেখবা যে তোমাদের কেটলি আছে বা অন্যান্য যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে অনেক শক্ত এলিমেন্টের, সেটা হলো এই যে ব্যাকেলাইটের তৈরি। গাটা পাটচা এক ধরনের লিকুইড দিয়ে তৈরি হয়, পরে সেটার মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহ হয় না, সেটা অপরিবাহী। লিখেছো? এবার আসো তাহলে অর্ধ পরিবাহীতে যাই, আমাদের আরো পড়তে হবে। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন? তোমরা দুইজন নতুন, আজকে আগের ক্লাস করেছো?
আজকে নতুন, তাই না? আচ্ছা, ঠিক। অর্ধপরিবাহী যে উপাদানের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ, এদিকে এবার লক্ষ্য করো, বিদ্যুৎ প্রবাহ দিয়ে লিখেছে এই যে পরিবাহী ও অপরিবাহীর মাঝামাঝি, পরিবাহী অপরিবাহীর মাঝামাঝি বিদ্যুৎ প্রবাহিত হয় তাকে অর্ধপরিবাহী বলে। যে উপাদানের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ পরিবাহী অপরিবাহীর মাঝামাঝি প্রবাহিত হয় তাকে অর্ধপরিবাহী বলে। ঠিক আছে, তোমাদের যদি লেখা শেষ হয় দিকে তাকাও আমার দিকে। এটা যদি 4 এর কম হয় মানে ইলেকট্রন সংখ্যা, যোজনী সংখ্যা, এটা যদি 4 এর বেশি হয় এটা কি হবে? 4। তাহলে লিখো শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 4 অথবা যোজনী সংখ্যা যার 4 সেটি অর্ধপরিবাহী। শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 4 থাকবে। এখন উদাহরণ হিসেবে লিখো সিলিকন, জার্মেনিয়াম, গ্যালিয়াম আর্সেনাইড, কার্বন, গ্যালিয়াম আর্সেনাইড GaAs, গ্যালিয়াম আর আর্সেনিক দিয়ে গ্যালিয়াম আর্সেনাইড। কার্বন, কার্বনের আইসোটোপ দুইটা না, একটা হিরো আর একটা গ্রাফাইট, জানো তো তোমরা? গ্রাফাইট। ড্রাই সেল দেখেছো, আমরা যে পেন্সিল ব্যাটারি ইউজ করি ওর মধ্যে যখন কেটে দেখবা যে মধ্যে একটা দণ্ড থাকে, সেটা কার্বনের তৈরি, কিন্তু কার্বনের গ্রাফাইট আইসোটোপের তৈরি। ঠিক আছে। আর হিরো, যেটা হীরা ডায়মন্ড, এটা কিন্তু কার্বনেরই জাতক বা আইসোটোপ। তো এই পর্যন্ত লিখো, কার্বন পর্যন্ত। এখন সিলিকন 14 না? প্রথম কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত? দ্বিতীয় কক্ষপথে বের করব 2n² দ্বারা। তাহলে প্রথমে 2 দিলাম, দ্বিতীয় কক্ষপথে দিলাম 8, এখন দেখো 8 আর 2 10 না? 14 থেকে 10 বাদ দিলে কত? তাহলে আমরা জানি তৃতীয় কক্ষপথে ইলেকট্রন ধারণ করতে পারে 18, কিন্তু আমার বসাতে হবে অনলি 4। কিভাবে? যে 8 যোগ 2 মানে 10, আমাদের কত? 14 না? বিয়োগ করতে হবে, তাহলে 4। এই 4টা ইলেকট্রন তুমি যে কোনো জায়গায় বসাও। তাহলে এর শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন রইল? তাহলে সেটা কি? আবার বলো।
অর্ধ পরিবাহী। গুড। এ পর্যন্ত কেউ যদি প্রশ্ন থাকে করতে পারো কারণ। এবার লিখো, হেডিং দাও, রোধের সূত্র প্রতিপাদন। রোধের সূত্র বা রেজিস্ট্যান্সের সূত্র প্রতিপাদন। লিখেছ? তাহলে প্রথমে রোধের সংজ্ঞা দিবা। রোধ কাকে বলে বলেছিলাম বলো তো? কোন পরিবাহীর মধ্য দিয়ে, লিখো, প্র্যাকটিস করো, কোন পরিবাহীর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহের পথে, লিখো, কোন পরিবাহীর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহের পথে যে বাধার সৃষ্টি করে, প্রবাহের পথে যে বাধার সৃষ্টি করে তাকে রোধ বলে। লিখেছো? এরপরে এটা লেখা শেষ হলে এইটা আঁকাও আমার সাথে সাথে। এটা একটা পরিবাহী তার, তারের দৈর্ঘ্য হলো এল, ক্যাপিটাল এল। আচ্ছা এবার বলো তো, তার কি গোলাকার হয় না? তো তার একটা ব্যাস আছে না, ব্যাস, যাকে ডায়া ডি দ্বারা প্রকাশ করা হয়। ডায়া মানে কি? ব্যাস না? জানো না তোমরা? তাহলে ডি মানে এটুকু ডায়া বা ব্যাস, ডি, ক্যাপিটাল ডি। কারেন্ট যদি এই মুখে প্রবাহিত হয় এই পথে, রেজিস্ট্যান্স কি বিপরীত দিকে না? বাধা। বাধা কখন সৃষ্টি হয়? যখন বিপরীতমুখী। তাহলে রেজিস্ট্যান্স বিপরীতমুখী। এটুকু সবার হয়েছে? এখন এই পরিবাহীটা কোন মৌলের তৈরি? কপারের মানে তামার, না রূপার, নাকি গোল্ড সোনার, এই জন্য, বা অ্যালুমিনিয়াম। তো এক এক উপাদানের জন্য এর মধ্যে একটি আপেক্ষিক রোধ আছে, রো। আমি লিখে দিচ্ছি, এটুকু ওঠানো শেষ। সবাই এই জায়গাতে একটা দাগ দিবা, এখানে ডাটা লিখবো, এখানে সূত্রটা প্রমাণ করব। আর কে রোধ বা রেজিস্ট্যান্স বলে? এর একক কি? ওহম, তাই না? এল পরিবাহীর দৈর্ঘ্য, দৈর্ঘ্যের একক কি বলতো? মিটার না? এ হলো পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল।
ক্ষেত্রফলের একক কি বলতো? মিটার স্কয়ার। এ পর্যন্ত উঠাইছো? উঠাও। আচ্ছা, এইটা হলো রো। এই যে এই চিহ্ন পি না, তো সবাই দেখো, একটু একটু দেখে না। আর এইটা হলো রো, আমরা এটা লিখবো। হ্যাঁ, তো রো কে বলা হয় আপেক্ষিক রোধ। যাকে স্পেসিফিক রোধ বলে ইংরেজিতে। একে রেজিস্টিভিটিও বলা হয়। একক হলো ওহম মিটার। ওহম মিটার মানে এটা গুণ আকারে আছে, তাই একটা ড্যাশ দিলাম। ইনটু দিতে পারো। ওঠানো শেষ সবার? মনোযোগ। 1 নাম্বার লিখো পরিবাহী রোধ তার দৈর্ঘ্যের সমানুপাতিক। পরিবাহীর রোধ তার দৈর্ঘ্যের সমানুপাতিক। আচ্ছা, পরিবাহীর রোধকে আর দ্বারা প্রকাশ করা হয় না? সমানুপাতিক চিহ্ন, একে প্রপোর্শনাল সাইন বলে। কি বলে? বা সমানুপাতিক চিহ্ন। দৈর্ঘ্য মানে কি? এল না? এল। আর প্রপোর্শনাল এল বা আর সমানুপাতিক এল। এটা আমি বলছি এইভাবে, এখানে যে চেয়ারটি আছে, মনে করো আমার এখান থেকে 5 মিটার দূরত্ব, তাহলে 5 মিটার দূরত্বে আমি অবস্থান করছি, আর এর মধ্যে বাধা হলো 5 ওহম। আমি এখন দূরত্ব কমাই দিলাম, এখন দূরত্ব 3 মিটার ধরো, তাহলে রোধ কত হবে? 3 মিটার, সরি 3 ওহম। কেন? যে দূরত্ব যদি কমে রেজিস্ট্যান্স কমবে, দূরত্ব বাড়লাম রেজিস্ট্যান্স বাড়বে। এটা হলো সমানুপাতিক। ঠিক আছে? ওকে। 2 নাম্বার পরিবাহীর রোধ তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক আর উল্টানুপাতিক একই কথা। তোমরা যদি মনে করো উল্টানুপাতিক শব্দটা লিখবো, তাও লিখতে পারো। পরিবাহীর রোধ তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উল্টানুপাতিক। এখন পরিবাহীর রোধ কি আর না? প্রপোর্শনাল চিহ্ন দিলাম। এটা সমানুপাতিক তাই সোজা লিখলাম, এটা উল্টানুপাতিক মানে 1 দ্বারা ভাগ করে নিচে লিখব। তাহলে ক্ষেত্রফলকে কি দ্বারা প্রকাশ করা হয়? আর প্রপোর্শনাল 1/a। তুমি আসো। মনে করো আমার চাইতে মোটা, হ্যাঁ সবাই, আমি যদি চিকন হই, আমার রোধ বেশি হবে না কম হবে? বেশি হবে, মানে উল্টানুপাতিক।
আমি যদি এই তার যদি চিকন হয় রোদ বেশি হবে, আর এ যদি মোটা হয় মানে এই মোটা আমার সাথে, তাহলে এর রোদ কম হবে। কি হবে? মানে কম বেশি, কমের সাথে বেশি সম্পর্ক, বেশির সাথে কমের সম্পর্ক। মনে থাকবে, মোটা পাতলার উপর ডিপেন্ড করবে। এবার 3 নম্বর লিখো দ্রুত। পরিবাহী রোধ আপেক্ষিক রোধের সমানুপাতিক। আপেক্ষিক রোধের সমানুপাতিক। তাহলে পরিবাহী রোধ কি? আর প্রপোর্শনাল। আপেক্ষিক রোধকে কি দ্বারা প্রকাশ করা হয়েছে? রো। সবাই ওঠানো শেষ? হ্যাঁ, ওঠানো শেষ। একই সমীকরণ 1 মনে করো 1, সমীকরণ 2, ঠিক আছে, সমীকরণ 3। এটুকু সবার ওঠানো শেষ? ওকে, তাহলে সমীকরণ 1, 2 ও 3 হতে পায়। সবাই মনোযোগ। সমীকরণ আর দিলাম, প্রপোর্শনাল চিহ্ন দিলাম। 1 নম্বরে কি আছে? এল। 2 নম্বরে কি আছে? 1/a। 3 নম্বরে কি আছে? সব গুণ আকারে সমানুপাতিক, মানে রেজিস্ট্যান্স বাড়বে তখন যখন দৈর্ঘ্য বাড়বে, রেজিস্ট্যান্স বাড়বে তখন যখন ক্ষেত্রফল কমবে, কমবে তখন রেজিস্ট্যান্স বাড়বে। আপেক্ষিক রোধ যখন বাড়বে রেজিস্ট্যান্সও বাড়বে। ক্লিয়ার? 3টা সমীকরণ পরস্পর আমরা একসাথে সমন্বয় করে লিখব। তাহলে আর 1 নম্বর সমীকরণ সমানুপাতিকের পরে কি আছে? এল আছে না? এল গুণন 2 নম্বর সমীকরণে কি আছে? 1/a আছে, গুণন রো গুণ আকার আছে না 3 নম্বরে, তাই লিখেছি। তুমি বুঝতে পারছো? কে যেন না বলছিল? আর প্রপোর্শনাল এই 3টা গুণ আকারে আছে, মানে আমরা রো এল বাই এ লিখতে পারি কিনা? সবাই পেছনে রো সামনে লিখলাম, এল পরে লিখলাম, নিচে এ। ঠিক আছে তো? সমানুপাতিক চিহ্ন উঠায়া কে ব্যবহার করলাম, বাকিগুলো ঠিক থাকলো। এখন লিখো কে হলো সমানুপাতিক ধ্রুবক। ধ্রুবক একক অবস্থায় বা একক মানে কে হয় 1। বলছি সেমিস্টার তো শুরু, তাই না? আরো 7টা সেমিস্টার পড়বা। যত প্রমাণ আছে প্রমাণ করতে গিয়ে সমানুপাতিক চিহ্ন উঠানোর পরে যদি সমান বসাও তাহলে যে কোনো একটা কনস্ট্যান্ট মান আসবে। কি আসবে? মানে ধ্রুবক মান। এই ধ্রুবকটা যে বিজ্ঞানী এই সূত্র প্রতিপাদন করবে
সে যেভাবে এটাকে বসাতে চাইবে সেভাবেই বসবে। মানে প্রমাণটা অনেকটা বিজ্ঞানীদের উপর নির্ভর করেই তৈরি করা হয়। তো একটা ধরে নেওয়া মান, তো এটা একক অবস্থায় 1 কেন? রো মনে করো 1, রো এর একক ওহম মিটার বলেছিলাম। এল মনে করো 1 মিটার, ক্ষেত্রফল মনে করো 1 মিটার স্কয়ার। সব যদি 1 1 হয় তাহলে কে এর মান হবে কত? 1। কিভাবে দেখো, আর ইকুয়াল টু কে রো এল বাই এ, আর হলো 1 ওহম। হ্যাঁ, কে রাখলাম, রো কত 1 ওহম মিটার, ক্ষেত্রফল দৈর্ঘ্য কত 1 মিটার, ক্ষেত্রফল কত 1 মিটার স্কয়ার। মানে অ্যাকচুয়ালি 1 আর এই এক একটি কি 1, 1 আর 1 ভাগ করলে 1, এদিকে 1, তাহলে আমরা কি বলতে পারি কে এর মান 1 না? এজন্য একক সবগুলো যখন 1 1 1 হবে, কে এর মানও কত হবে 1। এইজন্য এটা আমরা লিখে ফেলছি। এখন কে এর মান যে 1 সেটা এখানে বসাবো, তাহলে পরের লাইন আর ইকুয়াল টু কে এর মান, কে এর মান কত 1। তাহলে কোনো কিছুর সাথে 1 গুণ থাকা না থাকা কি একই কথা না? এটাই হলো রোধের সূত্র। তোমাদের পরীক্ষায় এভাবে বলবে যে রোধের সূত্র প্রতিপাদন করো, অথবা আর ইকুয়াল টু রো এল বাই এ সূত্রটি প্রতিপাদন করো, অথবা রেজিস্ট্যান্স বের করো। এভাবে প্রমাণ আসতে পারে। সবার শেষ? হয় নাই, হয় নাই। লিখো এবার, পরিবাহী রোধ যে বিষয়ের উপর নির্ভর করে, যে বিষয়ের উপর পরিবাহীর তাপমাত্রার উপর লিখো, তাপমাত্রা। পরিবাহীর উপাদানের উপর, লক্ষ্য করি এখানে এল এ এগুলো আছে না, তাহলে এগুলোর উপরও তো রেজিস্ট্যান্স নির্ভর করে। তাহলে আমরা 3 নাম্বার লিখবো দৈর্ঘ্যের উপর। এই যে এল এল দৈর্ঘ্য, ক্ষেত্রফলের উপর বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর। তাহলে দেখো দৈর্ঘ্য পরিবর্তন হলে রেজিস্ট্যান্স পরিবর্তন হবে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পরিবর্তন হলে রেজিস্ট্যান্স পরিবর্তন হবে। পরিবাহীর উপাদান মানে এই যে রো, তামা তৈরি হলে একরকম, রূপার তৈরি হলে অন্যরকম, অ্যালুমিনিয়ামের হলে অন্যরকম।
তাহলে এগুলো রো তখন পরিবর্তন হবে যখন এটা তার উপাদান বলে। এই যে উপাদান মানে এটা কি কোন উপাদানের তৈরি তারটা, তার উপর রেজিস্ট্যান্স নির্ভর করে। এরপরে তাপমাত্রা, টেম্পারেচার, কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স বলে। পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে রেজিস্ট্যান্স বাড়ে। আর যদি অর্ধপরিবাহী হয়, অর্ধপরিবাহী সেমিকন্ডাক্টর, হ্যাঁ চলে যাচ্ছে। অর্ধপরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে রোধ কমে। এটুকু লেখা শেষ। একটা